বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস, চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুদেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি সামিয়া সেহরিশ আলম। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেইজিং সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় বৈঠকে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুসহ মোট 10টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেই সঙ্গে এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা নেওয়ার পর প্রথমবার বন্ধু রাষ্ট্র চীন সফরে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে ডক্টর খলিলের 3 দিনের এই সফর ছিল দুদেশের সম্পর্ককে আরও গভীর করা। সফরে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। এরপর বৈঠক হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। এ নিয়ে 7 মে ফেসবুক পেজে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের চীনের দূতাবাস। তাতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। এ সময় চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সূচনার প্রশংসা করে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সমর্থনের কথা জানিয়েছে চীন। 10টি ইস্যুর মধ্যে তিস্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প TRCMRP-তে চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করে ঢাকা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রশ্নে আলোচনার মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত 4টি উদ্যোগের প্রশংসা করেছে বাংলাদেশ। উভয় পক্ষ অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এদিকে চীনের কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টি সিপিসির আমন্ত্রণে 10 দিনের রাষ্ট্রীয় সফরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত 16 থেকে 24 এপ্রিল চীন সফর করেন। এ সময় বেইজিংয়ের চায়না মিডিয়া গ্রুপকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির মহাসচিব ও বাংলাদেশ স্থানীয় সরকার, পরি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 বছরের কম সময়ে দ্বিতীয়বার ও মন্ত্রী হিসেবে প্রথম চীন সফর করলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগের সফরের চেয়ে এই সফরে প্রত্যাশার পার্থক্য নিয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানালেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই চীনের সঙ্গে বাংলাদেশের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চীনের যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে আমি বলি যে একটা জাদুকরী উন্নয়ন, এর বিষয়গুলোকে জানতে চীনে বারবার করে আসা এবং বোঝার চেষ্টা করাটা, এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চীনের জাদুকরী উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি, কৃষি, নবায়নযোগ্য শক্তি থেকে কিভাবে বাংলাদেশ উপকৃত হতে পারে, সব বিষয়ই হয়েছে খোলামেলা আলোচনা। চীনের অর্থনীতির যে উন্নয়ন, এটার পেছনে তার দলের ভূমিকাটা সবচেয়ে বড়। দল প্রধান ভূমিকা পালন করছে, অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি, এই তার নেতৃত্বেই এখানে সেই উন্নয়নটা হচ্ছে। আজকে আমরা সেই অভিজ্ঞতাটা নিতে চাই। চীনের উন্নয়ন মডেলের কোন চর্চা বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক হতে পারে, এমন প্রশ্নে মির্জা ফখরুল মনে করেন, বিপ্লবের পর চীনে আদর্শগত দলের জন্মের মধ্য দিয়েই রচিত হয়েছিল উন্নয়নের ভিত্তি। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থ ব্যয় না করেই টার্গেটের জায়গাতে অর্থ ব্যয় করে, যেটা আমার সবচেয়ে বেশি আমাকে সুযোগ করে দেবে উন্নয়নের, এমপ্লয়মেন্টের, ইনভেস্টমেন্টের,
সেই জায়গাগুলোতে আমরা যেতে চাই, যেটা চায়না প্রথম থেকে করে আসছে। চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ হয়েছে। চীনের এ ধরনের পরিকল্পনা থেকে বাংলাদেশেরও শেখার আছে বলে জানান মন্ত্রী মির্জা ফখরুল। আমরা চীনকে দেখতে চাই যে নেতৃত্ব একটা দায়িত্ব চীন নেবে, কারণ অলরেডি চীন তার যে অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, আমাদের আন্তর্জাতিকভাবে কাজ করছে, তাতে অনেক কোলাবোরেট করছে। বাট অ্যাট দি সেম টাইম আমরা দেখতে চাই আমরা এই উন্নয়নশীল দেশগুলো চীন এই ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করবে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বেশ জটিল ও অস্থিতিশীল। এমন ক্ষেত্রে চীন আরও বেশি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখবে বলে আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বাংলাদেশের প্রতি জনপ্রিয় মানুষ, এবং আমরা আশা করি যে এই জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে, একই সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে। আমার নেতা যিনি প্রধানমন্ত্রী বর্তমান এবং আমাদের বিএনপি চেয়ারম্যান, তিনিও সেই আশা করেন এবং তিনিও চীনের জনগণের কাছে এই বার্তা দিয়েছেন যে চীনকে আমরা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখতে চাই। নিকট ভবিষ্যতে চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণ সবসময় চীনের জনগণকে বন্ধু মনে করে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা থাকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি অনেকদিন আগে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে কাজ করছে চীনা প্রতিষ্ঠান এহেড সোলার লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্ণধার চীনা গণমাধ্যম সিএমজিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বৈদ্যুতিক গ্রিডের উপর চাপ কমাতে সৌরশক্তির আধুনিক প্রযুক্তির ব্যবহারে উপকৃত হচ্ছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় এসব প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসবে। সেই বিষয়টি মাথায় রেখে চীনের রাজধানী বেইজিং থেকে সর্বত্র নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌরশক্তিকে ব্যবহার করে বিশ্বে নজির স্থাপন করে যাচ্ছে দেশটি। এই আধুনিক প্রযুক্তি বাংলাদেশে কিভাবে ছড়িয়ে দিয়ে বিদ্যুতের গ্রিডে চাপ কমানো যায়, সেই ভাবনা নিয়ে কাজ করছে চীনের একটি প্রতিষ্ঠান। আবাসিক ভবন থেকে শিল্প প্রতিষ্ঠান এবং হাসপাতালের ছাদ, অনেক স্থাপনাতেই এখন চীনের সৌর প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এর বিশেষত্ব হল সনাতন পদ্ধতির কংক্রিটের ছাদ ঢালাইয়ের পরিবর্তে এই সোলার প্যানেলই বিকল্প ছাদ হয়ে উঠতে পারে। 2021 সালে গড়ে ওঠা এ চীনা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ছাদের বিকল্প হিসেবে কিভাবে সোলার স্থাপন করা যায় তা নিয়ে কাজ করছে। এর জন্য মেইন ওয়াটার চ্যানেল এবং সাব ওয়াটার চ্যানেল বসানো হয়েছে, ফলে বৃষ্টির পানি প্রবেশের কোনো সুযোগ নেই। এই সোলার 25 বছরের বেশি সময় ধরে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। অন্য দেশের তুলনায় এই প্রতিষ্ঠানের প্রযুক্তি ভিন্ন বলেও তিনি দাবি করেন। But now it's time, if Bangladesh all the many power from solar. বাংলাদেশের মানুষ সোলার ব্যবহারের দিকে আরও ঝুঁকতে পারে। এতে তাদের জাতীয় বৈদ্যুতিক গ্রিডে চাপ কম পড়বে বলে আমি মনে করি। বাংলাদেশ জ্বালানির বেশিরভাগই বিপুল অর্থ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে থাকে। এক্ষেত্রে সোলার প্রজেক্ট নবায়নযোগ্য জ্বালানি, এর খরচও কম। জনসংখ্যার তুলনায় বাংলাদেশে জায়গা কম থাকায় আমার মতে ছাদ হয়ে উঠতে পারে দারুণ জায়গা। যে কোনো ছাদে এটি ব্যবহার করা সম্ভব। এতে গরমটাও কম লাগবে। If our government or all the person believe solar. এই সোলারের পাশাপাশি তাদের তৈরি লিথিয়াম ব্যাটারিও অনেক শক্তিশালী এবং পরিবেশ বান্ধব বলে জানান ইভান ইওয়ান। এদিকে 3 বা 4 হুইলার গাড়িতেও চলছে সোলার বসানোর কাজ। এক চার্জে চলবে 10 থেকে 12 ঘন্টা। আমরা ধীরে ধীরে যদি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায় নবায়নযোগ্য জ্বালানির উপরে নির্ভরতা বাড়াতে পারি এবং ব্যবহার শুরু করতে পারি, তাহলে এটা অটোমেটিক্যালি গ্রিডের উপরে চাপ কমে যাবে। যেরকম আমাদের এখানে রুফটপ সোলার প্লাস BESS, এটার মারফতে গ্রিডের কোনো পাওয়ার ছাড়া, কোনো কানেকশন ছাড়াই আমাদের এখানে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি।
চীনের এ প্রযুক্তি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে প্রবেশে বড় ভূমিকা রাখতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো আর সেখানে থিতু হওয়া আমাদের অনেকেরই স্বপ্ন, কিন্তু উন্নত এই জীবন ছেড়ে যদি কেউ গ্রামে ফিরে লাঙল ধরে তা অনেকের কাছে হতে পারে অবিশ্বাস্য। এমনই অবাক করা চীনের এক তরুণী চিয়াং ইয়াইউ, যিনি বিদেশি ডিগ্রি ফেলে বেছে নিয়েছেন কৃষিকে। মাটির সাথে তার এই সখ্য কিভাবে বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতিকে, চলুন দেখে আসি প্রতিবেদনে। এটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ। এই সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্ন জয়ের গল্প, যেখানে মাটির গন্ধে মিশে আছে এক তরুণীর অদম্য জেদ। চীনা তরুণী চিয়াং ইয়াইউ কৈশোরেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন মূল্যকে। হাতে ছিল বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। চাইলে অনায়াসেই বেছে নিতে পারতেন সেখানকার কোনো ঝাঁ চকচকে কর্পোরেট অফিসে উচ্চ বেতনের চাকরি। কিন্তু 1996 সালে জন্ম নেওয়া তরুণী চিয়াং ইয়াইউ হাঁটলেন উল্টো পথে। তিনি 8-10টা মেয়ের মতো হতে চাননি বলেই পথ বেছে নিয়েছেন নতুন করে হাঁটার। বিদেশের ডিগ্রি আর বিলাসিতা তুচ্ছ করে ফিরেছেন নিজের শেকড়ে, মাটির টানে। চীনের ইউনান প্রদেশের পাহাড় ঘেরা লুফেং শহরে 16 হেক্টর জমি লিজ নিয়ে পুরো দস্তুর কৃষক বনে গেছেন চিয়াং। শুরুটা ছিল ডিজিটাল মাধ্যমে কৃষকদের গল্প বলা, শর্ট ভিডিও আর লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তিনি সরাসরি কৃষকের পণ্য পৌঁছে দিচ্ছেন শহরের মানুষের দরজায়। এতে ন্যায্য দাম পাচ্ছেন প্রান্তিক চাষিরা। আমি মাটিকে ভালোবাসি। আমি চাই কৃষিকে আমার আজীবনের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে। আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্য, এই দুয়ের মেলবন্ধনই আমার লক্ষ্য। চিয়াং কেবল পণ্য বিক্রি করেন না, তিনি বিশ্বাস করেন ভালো ফসলের রহস্য লুকিয়ে আছে মাটির গভীরে। তাই তো কেবল লাভের আশায় চাষাবাদ নয়, বরং মাটির প্রাণ ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। এই পেঁয়াজগুলোর কথাই ধরুন, মাটির স্বাস্থ্য যখন উন্নত হয় তখন ফসলের গুণমান এবং সামগ্রিক অবস্থাও অনেক ভালো হয়ে যায়। আর এই কারণেই আমরা এখন একটি দ্বিমুখী পদ্ধতি গ্রহণ করছি। একদিকে যেমন ফসল চাষ করছি, তেমনি সমান্তরালভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছি। চিয়াংয়ের এই উদ্যোগে ভাগ্য বদলেছে গ্রামের শত শত মানুষের। আমাদের গ্রামের বাসিন্দারা এখন ঘরের কাছেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বাড়ির বাইরে না গিয়েই তারা স্থানীয় এই প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন। এর ফলে তারা দ্বিমুখী আয়ের সুবিধা পাচ্ছেন। একদিকে যেমন নিজের জমি ভাড়া দিয়ে অর্থ পাচ্ছেন, অন্যদিকে এই প্রতিষ্ঠানে কাজ করে নিয়মিত বেতনও পাচ্ছেন। রোদবৃষ্টির লড়াই শেষে চিয়াং আজ এক সফল কৃষক। তার হাত ধরেই ডানা মিলছে চীনের আধুনিক গ্রামীণ অর্থনীতি। এই তরুণী প্রমাণ করেছেন শেকড়কে আঁকড়ে ধরেও জয় করা যায় বিশ্বকে। চিয়াং ইয়াইউ আমাদের শিখিয়ে দিলেন যে কোনো কাজই ছোট নয়, যদি তাতে ভালোবাসা আর নিষ্ঠা থাকে। তার এই উদ্যোগ কেবল চীনের কৃষিকেই সমৃদ্ধ করছে না, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে। এক সময় যেখানে পাহাড় আর দুর্গম ভূপ্রকৃতি মানুষকে সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, আজ সেখানে গড়ে উঠেছে আধুনিক প্রকৌশল, আধুনিক স্থাপত্য আর প্রাচীন ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইজো প্রদেশ, যা ভ্রমণ পিপাসুদের জন্য এক আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। 3 ফুট সমতল জমি নেই কোথাও। খাড়া পাহাড় আর দুর্গম পথ যাতায়াতকে করেছিল কঠিন। একসময় এই ছবিতেই পরিচিত ছিল দক্ষিণ পশ্চিম চীনের গুইঝো প্রদেশ। বদলেছে সেই গল্প। আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় খাড়া পথ হয়েছে সহজ। তথ্য বলছে বিশ্বের 100টি সর্বোচ্চ সেতুর প্রায় অর্ধেকই গুইঝোতে। এর মধ্যে হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ 626 মিটার উচ্চতায় নির্মিত, যা এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত। প্রকৌশলের পাশাপাশি বিজ্ঞানের জন্যও আদর্শ হয়ে উঠেছে এই গুইঝো। এখানকার প্রাকৃতিক খাদে নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ফাস্ট। পর্যটকরা নীরবে বসে উপভোগ করতে পারেন হাজারো নক্ষত্রের উজ্জ্বল আলো। তবে গুইঝোর গল্প শুধু প্রযুক্তির নয়, পাহাড়ি গ্রামে টিকে আছে শতাব্দীর ঐতিহ্য। পাহাড়ের ঢালে তৈরি এই ঘরগুলো আমাদের জীবনধারার অংশ। সমতল জমি খুবই কম, তাই আমরা ঢালেই বাড়ি বানাই। আমরা এগুলোকে দিয়াও জিয়াওলো বলি।
and homes are built along the slopes. পাহাড়ি এই জনপদের সৃজনশীলতা স্পষ্ট হয়ে আছে শিল্পকলাতেও। এখানকার বাটিক শিল্প বেশ প্রসিদ্ধ। মোম আর রঙের মিশেলে তৈরি হয় বিরল ছাপ। এই শিল্প ১৯০০ বছরের পুরনো। আমাদের পরিবারে এখন ৫ম প্রজন্ম চলছে। প্রজাপতির নকশা আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সংযোগের প্রতীক। গুইঝো থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন শহর ঝেনিওয়ান, যেখানে ইতিহাস, নিজস্ব সংস্কৃতি আর ভালোবাসার অনুপ্রেরণা টিকে আছে জড়াজড়ি করে। সান ইউইয়েসান উৎসব একটি প্রেম কাহিনীর স্মরণে হয়। লিয়াং ইন ও কিয়াও সিং এর ভালোবাসা আজও আমাদের অনুপ্রাণিত করে। উন্নয়ন মানে শুধু ইট পাথরের দেয়াল নয়, বরং শেকড়কে আঁকড়ে ধরেও যে এগিয়ে যাওয়া যায় সেই নজির রেখেছে চীনের গুইঝো প্রদেশ। চীনের রাজধানী বেইজিংয়ে চালু হয়েছে নতুন এক মহাকাশ শিক্ষা কেন্দ্র, যেখানে শিশু কিশোররা হাতে কলমে জানতে পারবে মহাকাশ অভিযানের নানা দিক। এই কেন্দ্রটি ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিবেদনে। চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে চালু হয়েছে মহাকাশ শিক্ষা কেন্দ্র, চায়না বেইজিং মহাকাশ বিজ্ঞান কেন্দ্র। ৩৭০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি এই ভেন্যুটি ৬টি থিম ভিত্তিক জোনে সাজানো হয়েছে ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য। এখানে রকেট উৎক্ষেপণের বাস্তবসম্মত কাউন্টডাউন, সিমুলেশন এবং স্যাটেলাইটের ভেতরের গঠন উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। চাঁদের পৃষ্ঠের অভিজ্ঞতা জেনে শিশুরা স্পেস স্যুট পরে দেখতে ও চালাতে পারে লুনার রোভার। এছাড়া রয়েছে মঙ্গলের আবহাওয়ার মডেল এবং চুরং রোভারের লাইফ সাইজ মডেল। ছোট বাচ্চারা সবকিছু না বুঝলেও তারা মহাকাশের বিস্ময়টা অনুভব করতে পারে। আমার সন্তান আজ ভীষণ আনন্দিত। এখানে ভার্চুয়াল রিয়েলিটি, 3D প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে এক ইমার্সিভ অভিজ্ঞতা, যেখানে শিশুরা এখানে মহাকাশ প্রকৌশলীর ভূমিকায় অংশ নিতে পারবে এবং বাস্তব গবেষণা যন্ত্রপাতি দিয়ে শেখার সুযোগ পাচ্ছে। আরও আছে প্রায় ৩০ মিটার দীর্ঘ একটি রকেটের কাঠামো, হলোগ্রাফিক স্পেস স্টেশন প্রদর্শনী এবং চাঁদে ঘাঁটি নির্মাণের ইন্টারঅ্যাক্টিভ গেম। সব মিলিয়ে এটি যেন একটি ছোট মহাকাশে অবস্থিত শহর। মানুষ এখন শুধু মহাকাশ দেখতে নয়, এর পেছনের বিজ্ঞান জানতে আগ্রহী। তাই আমরা আধুনিক প্রযুক্তি ও শিক্ষাকে একত্র করেছি। এই কেন্দ্রটি শুধু বিনোদন নয়, বরং ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। মহাকাশ শিক্ষা জনপ্রিয় করতে সরকারের এই উদ্যোগ নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়।